হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব জাপানের কিছু পজিটিভ বিষয় নিয়ে। যারা জাপানে আসতে চান বা জাপান সম্পর্কে জানতে চান তাদের জন্য হয়তো ভিডিওটা কিছুটা হলেও উপকার হবে। তো চলেন শুরু করা যাক। জাপানে আসলে অনেকে বলে যে পড়াশোনা শেষে জব পাওয়া যাবে কিনা। জাপানে জব অ্যাভেলেবল, আপনি পার্ট টাইম জব থেকে ফুল টাইম জব সকল ধরনের জবই পাবেন। এতে কোনো সমস্যা হবে না। এবং জাপানে পার আওয়ারে স্যালারি হচ্ছে 970 ইয়েন, এবং এটা হচ্ছে একটা মিনিমাম ওয়েজ। আপনি যদি পার্ট টাইম জব করেন, পার সপ্তাহে আপনি 28 ঘন্টা পর্যন্ত কাজ করতে পারবেন, এবং পড়াশোনা শেষ করে আপনি চাইলে ফুল টাইম জব করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে জাপানের পিআর বা সিটিজেন পাওয়া যায় কিনা। জাপানে পিআর এবং সিটিজেন পাওয়া যায়, এবং তাদের কিছু নির্দিষ্ট রুলস রেগুলেশন আছে, কিছু শর্ত আছে। সেই শর্তগুলো পূরণ করলেই আপনি কেবল পিআর বা সিটিজেন পেতে পারেন। সাধারণত রুলস হচ্ছে, যদি আপনি সিটিজেন পাইতে চান আপনাকে জাপানে 5 বছর থাকতে হবে, এবং যদি আপনি পিআর নিতে চান তাহলে জাপানে আপনাকে 10 বছর থাকতে হবে। বর্তমানে জাপান পয়েন্ট বেস পিআর সিস্টেমে গেছে, যার কারণে এই পয়েন্ট বেস সিস্টেমের কারণেই আপনি খুব স্বল্প সময়ের মধ্যে 2 থেকে 3 বছরের মধ্যেই পিআর বা সিটিজেন পেতে পারেন। জাপানে প্রত্যেকটা নাগরিকের জন্য শিক্ষা ব্যবস্থা হচ্ছে সম্পূর্ণ ফ্রি, এবং এইটা হচ্ছে কলেজ পর্যন্ত। প্রত্যেকটা নাগরিকের কলেজ পর্যন্ত শিক্ষা বাধ্যতামূলক, এবং এটা হচ্ছে একটা ফ্রি এডুকেশন। যদি কেউ কোনো ফরেনারও আসে তার জন্য সম্পূর্ণ ফ্রি এডুকেশন। জাপানের হেলথ ইন্স্যুরেন্স, জাপান সরকার প্রত্যেকটা ব্যক্তির জন্য হেলথ ইন্স্যুরেন্সের ব্যবস্থা রাখছে, এবং এই হেলথ ইন্স্যুরেন্সের কারণে আপনাকে কখনো এক গাদা টাকা একবারে নিতে হবে না। প্রত্যেক মাসে আপনাকে কিছু টাকা সরকারকে দিতে হবে। সেটা যেমন আমরা ছাত্র আছি, এখন ছাত্র থাকা অবস্থায় আমাদের 2400 ইয়েন করে দেওয়া লাগে, কিন্তু চাকরিজীবী হইলে হয়তো পার পার্সন আরো বেশি দেওয়া লাগতে পারে। এবং এই হেলথ ইন্স্যুরেন্সের সুবিধা হচ্ছে, যখন আপনি কোনো চিকিৎসা বা ডাক্তারের কাছে যাবেন, যদি আপনার বিল আসে 10,000 টাকা, তাহলে আপনাকে সেখান থেকে সে 3,000 ইয়েন নিবে, আর 7,000 ইয়েন সে সরকারের কাছ থেকে বা আপনার যে বীমা আছে সেখান থেকে সেটা কাভার করবে। এবং আপনার বাচ্চা কাচ্চা, আপনার ওয়াইফ, সকলের জন্য এই হেলথ ইন্স্যুরেন্সের কাভারেজের মধ্যে পড়বে। সো, এবং এখানে আরো একটা পজিটিভ বিষয় হচ্ছে যে জাপানে হেলথ ইন্স্যুরেন্স বলতে শুধুমাত্র হেলথ না, আপনার যে ডেন্টাল সুবিধা এটাও এই হেলথ ইন্স্যুরেন্সের কাভারেজের মধ্যে পড়বে। এরপরে জাপানের সার্বজনীন পেনশনের ব্যবস্থা। আমাদের দেশে যেমন শুধুমাত্র সরকারি চাকরিজীবীরাই পেনশন পায়, এখানে এরকম না। এখানে হচ্ছে সবাই পেনশন পায়, যারা চাকুরি করে, যারা সরকারকে ট্যাক্স প্রদান করে এবং এই পেনশনের আওতার ভুক্ত, তারা সবাই পেনশন পাবে 65 বছর বয়সের পর থেকে। এবং 65 বছর বয়সের পরেও এরা চাকরি করে, সেটা পেনশন পায় এবং চাকরি দুইটাই করতে পারে। জাপানের সবচেয়ে বড় ব্যবস্থা হচ্ছে জাপানের মানুষের পোলাইটনেস, এবং এই পোলাইটনেস আপনি কখনো কোনো জায়গায় কারোর সাথে কম্পেয়ার করতে পারবেন না। এরা এত সুন্দরভাবে কথা বলে এবং কাস্টমার সার্ভিস এত ভালো, মানুষের সাথে এত ভালো ব্যবহার করে যে এটা আসলে কোনোভাবেই আপনাকে ডিমোটিভেট করবে না তাদের সম্পর্কে খারাপ ধারণা পোষণ করার জন্য। জাপানের পরিবেশগত দিক দিয়ে যদি তুলনা করি, তাহলে জাপানে কোনো ধরনের কোনো সাউন্ড পলিউশন নাই। আপনি কোথাও কোনো ধরনের শব্দ দূষণ পাবেন না, কোনো বিল্ডিং ভাঙার শব্দ দূষণ পাবেন না, কোনো গাড়ির শব্দ, হর্নের শব্দ পাবেন না, কোনো ধরনের কোনো শব্দ দূষণ নাই। জাপানে বায়ু দূষণ নাই বললেই চলে, কোথাও কোনো বায়ু দূষণ হয় না, এবং বায়ু দূষণ হইলে জাপান সরকার সেটা দ্রুত ব্যবস্থা নিয়ে এটা বন্ধ করে দেয়। এটা হচ্ছে জাপানের এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, যেটার কথা বললাম যে জাপানে প্রত্যেকটা জিনিসের বা প্রত্যেকটা পরিবেশকে এত সুন্দরভাবে গড়ে তুলছে যে কোনো ধরনের কোনো বায়ু দূষণ নয়, যার কারণে এখানকার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 0 থেকে 50-এর মধ্যে সাধারণত থাকে। জাপানের আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জাপান এক্সট্রিমলি সেফ। আপনি দিনে রাতে যে কোনো সময় যে কোনো জায়গায় যাবেন, আপনি মানুষের দ্বারা কখনো খুব কম সময় বা এইটা নেই বললেই চলে যে আপনাকে কেউ বিরক্ত করবে বা আপনাকে কেউ ডিস্টার্ব করবে। কোনো ছিনতাইকারীর ঘটনা এখানে সাধারণত ঘটে না, খুবই কম। খুবই কম বলতে যে খুবই কম। আমি জাপানে 6 মাস আছি, আমি এখন পর্যন্ত এ ধরনের নিউজ শুনি নাই। এবং কোনো ট্রেন স্টেশনে আপনি রাত বিরাতে একা যে কোনো জায়গায় সফর করেন না কেন, আপনার কোনো ধরনের কোনো প্রবলেম হবে না।
জাপান মডার্ন টেকনোলজি এবং মডার্ন ট্রান্সপোর্টে খুবই এগিয়ে আছে এবং এটা আসলে না দেখলে বিশ্বাস করা যায় না। জাপানের সব জায়গায় সব টেকনোলজিক্যাল সাপোর্ট আছে। জাপান হচ্ছে অটোমেটেড কান্ট্রি, পুরো সম্পূর্ণ জায়গা অটোমেটেড। এবং কেমন অটোমেটেড, আপনি যদি কোনো ধরনের কোনো অকারেন্স ঘটেন, আপনি কোথায় যাচ্ছেন, কোথায় কি করতেছেন, এটা জাপানের নখদর্পণে আছে। জাপান একটা কার্ড দেয়, জাপান যখন আমরা প্রবেশ করি তখন জাপান একটা কার্ড দেওয়া হয়েছে যেটাকে বলা হয় জাইরো কার্ড। এই যখন আপনি কোনো ধরনের কোনো কাজ করবেন, এই জাইরো কার্ডটা লাগবে। এই জাইরো কার্ডের মধ্যে আপনার সকল ইনফরমেশন অ্যাড করা আছে। আপনি যদি কোনো অন্যায় করে থাকেন সেটাও সেই জাইরো কার্ডের মধ্যে অ্যাড করা থাকবে। তার মানে আপনি যখনই কোনো সেবা নিতে চাইবেন, আপনার ওই জাইরো কার্ড দেখালেই বোঝা যাবে যে আপনি কেমন ধরনের লোক এবং কি কি কাজ করেছেন, সম্পূর্ণ বের হয়ে যাবে ইনফরমেশন। জাপান আধুনিক ট্রান্সপোর্ট ব্যবস্থায় খুবই উন্নত। কতটা উন্নত এটা আসলে আমাদের চিন্তার বাইরে। জাপান বুলেট ট্রেন পর্যন্ত আছে বর্তমানে। বর্তমানে যেটা চলতেছে সেটা হচ্ছে ম্যাগনেটিক লেভিয়েশন ট্রেন বা ম্যাগলেভ যেটাকে বলা হয়, যেটা 650 কিলোমিটার/আওয়ার বেগে যেতে পারে এবং এটার পরীক্ষামূলক কার্যক্রম চলতেছে। হয়তো 2030 বা 31 সালের মধ্যে এটা লঞ্চ করবে। জাপানের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জাপানের সবকিছু খাবার, যত খাবার দেখবেন চোখে, জাপানের প্রত্যেকটা খাবার হচ্ছে হেলদি ফুড এবং কোনো ধরনের কোনো ভেজাল নেই, কারণ জাপান সরকার খুবই স্ট্রিক্টলি এটা মেনটেন করে। আপনি প্রত্যেকদিন দোকানের খাবার খাবেন কিন্তু কোনো খাবারে কখনো কোনো প্রবলেম পাবেন না। জাপান প্রাকৃতিক দিক থেকে খুবই সুন্দর, খুবই সুন্দর বলতে খুবই সুন্দর। এবং প্রত্যেক বাড়ির সামনে দেখবেন উঠানে বিভিন্ন ধরনের ফুল লাগানো আছে এবং এটা সারা বছরই চলতে থাকে। এবং ন্যাচারাল বিউটি প্রত্যেকটা বাড়ির উঠানে সকল জায়গায় বনসাই ট্রি লাগানো আছে এবং খুবই নিট অ্যান্ড ক্লিন এবং খুবই শান্ত একটা পরিবেশ। জাপানের পানি, এটা হচ্ছে সবচেয়ে এখানকার লাইফ সেভিংস একটা জিনিস। আপনি জাপানের যে পানি, ওরা এত সুন্দরভাবে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করছে যে জাপানের কোনো বাসা, কোনো কলকারখানা থেকে বজ্র পানি কখনো কোনো জায়গায় যেয়ে মিশতে পারে না। কোনো বাসা থেকেও নোংরা পানি কখনো কোনো ড্রেনে যেয়ে মিশতে পারে না। এবং বাসার যে পানি, সেই পানিতে আপনি ট্যাপ ওয়াটার পানি বা ফিল্টার্ড পানি, যে কোনো পানি, সবই একই পানি আপনি ব্যবহার করতে পারবেন। আমরা বিভিন্ন সময় দেখে থাকি যে জাপান ড্রেনের মধ্যে মাছ ছেড়ে রাখে। এই মাছগুলো হচ্ছে মিঠা পানির মাছ। এই মাছ জাপানের মানুষজন খায় না। এই মাছ ছেড়ে রাখার উদ্দেশ্য হচ্ছে এই মাছগুলোকে টেস্ট করে যে জাপানের ওয়াটার কোয়ালিটি ঠিক আছে কিনা। জাপানের এয়ার খুবই ফ্রেশ এবং কোনো ধরনের কোনো ধুলাবালি এবং দূষণমুক্ত পরিবেশের কারণে জাপানের বাতাসটা খুবই ফ্রেশ থাকে। জাপানের প্রত্যেকটা কাস্টমার সার্ভিস কতটা রিলায়েবল এটা আসলে না দেখলে বোঝা যায় না। জাপানের একটা কাস্টমার সার্ভিস থেকে আপনি ঠকে যাওয়ার কোনো চান্স নেই। আপনাকে যেটা বলে দিবে সেটাই থাকবে। এবং এরা সাধারণত কোনো জিনিস নিতে গেলে কথা কম বলে। এরা আপনাকে একটা ডকুমেন্ট দিবে এবং এই ডকুমেন্ট আপনাকে প্রত্যেকটা লাইন বাই লাইন পড়িয়ে দিবে যে এখানে এই জিনিসগুলো এই ডিভাইসটার মধ্যে আছে এবং যদি আপনার পছন্দ হয় নিবেন, না হলে নিবেন না। এরা কখনো বলবেন না ভাই এটা নেন, এটা নিতেই হবে, আপনি কেন নয়। এবং দাম লেখা আছে, আপনাকে ওই দামটা পরিশোধ করে জিনিসটা আপনি নিতে পারবেন এবং এখানে কোনো ধরনের ঠকে যাওয়ার কোনো চান্স নেই। একটা কথা না বললেই নয়, আমরা জানি যে জাপান আসলে প্রপার টাইমিং এ চলে। প্রত্যেকটা জিনিস টাইম সেট করা আছে যে এই জিনিসটা এই সময়ের মধ্যেই শুরু হবে এবং এটাই হয়। জাপানে 1 মিনিটও কখনো লেট করে না কেউ, কোথাও না। দেশের প্রাইম মিনিস্টারও না, দেশের মন্ত্রীও না, দেশের কোনো টিচার, কোনো বাস, কোনো লোকাল বাসও যেখানে যে স্টেশনে টাইমিং দেওয়া আছে ওই টাইমিং এর মধ্যেই সে পৌঁছানোর চেষ্টা করে। সো ওভারঅল এগুলো হচ্ছে জাপানের কিছু পজিটিভ সাইড। জাপানের যে ডার্ক সাইড নেই সেটাও বলা চলে না, কারণ হচ্ছে আল্লাহ তাআলা দুনিয়াকে এমনিই সৃষ্টি করছে যে যেখানে অন্ধকার আছে সেখানে আলো থাকবেই, বা আলো যেখানে আছে সেখানে অন্ধকার থাকবেই। 100-এ 100 না, এখানেও কিছু প্রবলেমেটিক জিনিস আছে। তো এগুলো নিয়ে আরো একদিন আলোচনা করব। তো জাপান সম্পর্কে যারা আরো বিস্তারিত জানতে চান তারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন, আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।